তো গল্পের শুরুতেই একটি অ্যানিমেটেড স্টোরি দেখানো হয়। অনেক বছর আগের কথা। একটি সুন্দর মেয়ে ঘন জঙ্গলে একা একটি বাড়িতে থাকতো। মেয়েটি ছিল সবার থেকে আলাদা আর একদম একলা। তো এইভাবে একা থাকতে থাকতে ও বোর হয়ে ওই বাড়িটা থেকে বের হয় কিছু বন্ধু বানাতে, যাদের সাথে ও খেলতে পারবে। মেয়েটি ওদের গিফট অফার করে, কিন্তু কেউ তার এই গিফট অ্যাকসেপ্ট না করে তাকে ভয় পেয়ে সবাই সেখান থেকে পালিয়ে যায়। এরপর ও জানতে পারে যে কেন ওর সাথে এরকমটা হচ্ছে। ও জানতে পারে ওর সাথে শ্যাডো অফ ডেথ রয়েছে, অর্থাৎ তার সাথে সবসময় মৃত্যুর ছায়া থাকে, যার জন্য সবাই ওকে ভয় পেয়ে ওর কাছ থেকে পালিয়ে যায়। আর এরপর থেকে ওরা ওকে মনস্টার বলে ডাকতে শুরু করে। এরপর মেয়েটি এদিক ওদিক ঘুরতে থাকে। সে দুনিয়ার মানুষদের ওপর খুবই রেগেছিল। তার এই রাগ সে কোনোভাবে কোনো কিছুর ওপর বের করতে চাচ্ছিল। তার এই রাগ বের করার জন্য সে পুকুর থেকে বড়শি দিয়ে মাছ ধরা শুরু করে, আর ওটা পা দিয়ে পিষে সে তার রাগ বের করছিল। এইভাবে মাছ ধরতে ধরতে হঠাৎ তার বড়শিতে একটা ছেলে উঠে এলো, যে পানিতে ডুবে মরছিল। মেয়েটি ছেলেটির জীবন বাঁচায়। এরপর থেকে ওই ছেলেটা সবসময় মেয়েটির পিছু পিছু ঘুরছিল। মেয়েটি যেই জায়গায় যায় সেই জায়গায় ছেলেটি যেত, সেটা হোক কোনো পাহাড় কিংবা মরুভূমি, সব জায়গায় সে যেত। তো একদিন ওই মেয়েটা ছেলেটাকে জিজ্ঞাসা করে, তুমি কি সবসময় আমার সাথে থাকবে? ছেলেটি বলে, অবশ্যই, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। তখন মেয়েটি ছেলেটার সামনে একটা প্রজাপতির পাখা ছিঁড়ে ফেলে। ছেলেটি নিচে তাকিয়ে দেখে মাটিতে এরকম আরো অনেক প্রজাপতি এই একই অবস্থায় মরে পড়ে আছে। এটা দেখে ছেলেটা অনেক ভয় পেয়ে যায়, আর তখনই সেখান থেকে পালিয়ে যায়। মেয়েটি আবার একলা হয়ে যায়। তখন মৃত্যুর ছায়া ওর কানের কাছে এসে ওকে বলে, কেউ তোমার সাথে থাকবে না, তোমাকে ভালোবাসবে না, কারণ তুমি একজন মনস্টার। আর এই কথাটা কখনো ভুলো না, বুঝেছ? এরপর ড্রামাতে সিন চেঞ্জ করে আমাদের ফিমেল লিডকে দেখায়, আর সে শ্যাডো অফ দ্য ডেথকে রিপ্লাই দেয়, হ্যাঁ মা। এরপর মেইন ড্রামা শুরু হয়। সিনের শুরুতেই দেখা যাবে আমাদের মেইন মেল লিড ক্যারেক্টার মুন গাংতিকে, যে সাইকিয়াট্রিস্ট ওয়ার্ল্ডের একজন কমিউনিটি হেলথ ওয়ার্কার। তো আজ তাকে একজনের কাছ থেকে তার বড় ভাই মুন সাংতির জন্য তাকে কথা শুনতে হচ্ছে, কারণ সাংতির মেন্টাল কন্ডিশন ঠিক ছিল না। তো এরপর গাংতি বাইরে এসে সাংতির কাছে মিষ্টি করে জিজ্ঞাসা করে, সাংতি, তোমার খিদে লেগেছে? তারপর ওরা দুজন ওখান থেকে চলে যায়। এরপর সিনে দেখানো হয় সকালে আমাদের মেইন ফিমেল লিড গোমনিয়ংকে, যে একজন চিলড্রেন বুক অথার। সে রেস্টুরেন্টে বসে ব্রেকফাস্ট করছিল। তখনই একটা বাচ্চা মেয়ে, যে গোমনিয়ং এর ফ্যান, সে ওখানে তার মায়ের সাথে গিয়ে গোমনিয়ং এর কাছে অটোগ্রাফ চায়। বাচ্চা মেয়েটির মা তার মেয়েকে বলে, গোমনিয়ং অনেক সুন্দর আর কিউট। বাচ্চা মেয়েটি বলে, একদম গল্পের প্রিন্সেসের মতো। মেয়েটি গোমনিয়ং এর সাথে ছবি তুলতে চাইলে গোমনিয়ং বাচ্চা মেয়েটিকে তার কোলের ওপর বসিয়ে মেয়েটির কানের কাছে গিয়ে ধীরে ধীরে বলে, তুমি আমার ফ্যান নও। মেয়েটি জিজ্ঞাসা করে, কেন? গোমনিয়ং বলে, আমার লেখা স্টোরিতে প্রিন্সেসরা সুন্দর হয় না, বিচেসরা সুন্দর হয়। তুমি যদি সত্যি আমার ফ্যান হতে চাও, তাহলে তোমাকে তোমার মায়ের কাছে গিয়ে বলতে হবে, মা, আমি বিচেসদের মতো সুন্দর হতে চাই। এটা শুনে ওই মেয়েটা জোরে জোরে কান্না করা শুরু করে, আর ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এটা দেখে গোমনিয়ং এর ম্যানেজার মিস্টার লিউ ওখানে আসে। লিউ গোমনিয়ং এর অতীত সম্পর্কে সবকিছু জানে। সে গোমনিয়ংকে জিজ্ঞাসা করে, মেয়েটাকে তুমি কি কাঁদিয়েছ? গোমনিয়ং বলে, আমি শুধু মেয়েটির ভুল ধারণা দূর করছিলাম। এটা শুনে মিস্টার লিউ গোমনিয়ংকে কিছু বলতে যাবেই তার আগে গোমনিয়ং রাগী চোখে লিওর দিকে তাকায়। ভয় পেয়ে মিস্টার লিউ যে কথা বলতে যাচ্ছিল সেটা বাদ দিয়ে হেসে হেসে গোমনিয়ং এর প্রশংসা করা শুরু করে। এরপর ম্যানেজার লিও বলে, তোমাকে বাচ্চাদের স্টোরি শোনাতে যেতে হবে, তাই তুমি পার্লার হয়ে এসো। এটা শুনে গোমনিয়ং বলে, কেন? তো ম্যানেজার লিও বলে, তোমাকে ওখানে বাচ্চাদের এন্টারটেইনিং করার জন্য যেতে হবে, বাচ্চাদের ভয় দেখাতে নয়। তোমাকে অনেক ডেঞ্জারাস লাগছে। গোমনিয়ং বলে, স্টোরিটাই তো এমন ডেঞ্জারাস টাইপ। ম্যানেজার তখন ওকে বলে, তোমার থেকে তো বেশি নয়। ম্যানেজারের কথা শুনে গোমনিয়ং রাগে হাতে থাকা নাইফটা দিয়ে প্লেটের খাবারের ওপর জোরে আঘাত করে, আর বলে, তুমি কি জানো এই রেস্টুরেন্ট আমার কেন পছন্দ? ম্যানেজার বলে, কেন আবার? এই রেস্টুরেন্টের খাবার অনেক ভালো তাই? গোমনিয়ং বলে, না, আমি এই রেস্টুরেন্ট পছন্দ করি কারণ এখানকার নাইফগুলো অনেক সুন্দর, অনেক অ্যামেজিং হয় এখানকার ছুরিগুলো।
এই বলে গোমনিয়ং নাইফ দিয়ে নিজের আঙুলের ছোট একটা জায়গায় কেটে ফেলে আর বলে, দেখো রক্ত বেরোচ্ছে। এটা বলে সে নাইফটা নিজের সাথে নিয়ে যায়, যেটার টাকা ম্যানেজারকেই পে করতে হয়। এরপর সিনে দেখায় মুন গাংতি ড্রেস চেঞ্জ করছিল, তখন এক নার্স এসে তাকে ডাকে। মুন গাংতি নার্সটার সাথে গিয়ে দেখে একটা মেন্টাল মেয়ে ফ্রিজ থেকে সব খাবার বের করে খাচ্ছে। মুন গাংতি মেয়েটিকে বলে, এত খাবার একসাথে খেতে হয় না, খাবার ধীরে সুস্থে খাওয়া উচিত। এটা শুনে ওই মেয়েটা বলে, হানি তুমি আমাকে বলেছিলে আমি যখন খাবার খাই তখন আমাকে অনেক সুন্দর লাগে। তারপর মুন গাংতি মেয়েটাকে সুন্দরভাবে বোঝাতে মেয়েটা মুন গাংতিকে জড়িয়ে ধরে। তখনই হসপিটালে আর একটা পেশেন্ট আসে আর বলতে থাকে, আমি পাগল নই। এসব কথা মুন গাংতি শুনে সে এক ডক্টরকে জিজ্ঞাসা করে, ইনি কে? তো ডক্টর বলে, এই লোকটা এক মেন্টাল ডিসঅর্ডার রোগে আক্রান্ত, যার জন্য লোকটি নিজের মেয়েকে মারার চেষ্টা করেছিল আর নিজেও মরতে চেয়েছিল, কারণ ওনার কাছে মনে হয় এই দুনিয়ায় ওনার জন্য কেউ নেই আর তাই ওনারও মরে যাওয়া উচিত। কিন্তু উনি ওনার মেয়েকে একা রেখে যেতে চায় না, এই জন্য প্রথমে সে তার মেয়েকে মারার চেষ্টা করেছিল, বাট ফর্চুনেটলি মেয়েটি বেঁচে যায় আর মেয়েটিকে সাইকোলজি ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। এরপর সিনে দেখবো গোমনিয়ংকে ম্যানেজার আর তার অ্যাসিস্ট্যান্ট গাড়িতে করে নিয়ে ইভেন্টে যাচ্ছিল। তখনই ম্যানেজারের ফোনে একটা কল আসে। ফোনের স্ক্রিনে লেখা ছিল, ওকে সাইকিয়াট্রিস্ট হসপিটাল। এটা ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট দেখে ফেলে আর ওকে বলে, ওকে সাইকিয়াট্রিক হসপিটাল? স্যার আপনি কি আমাদেরকে কাউন্সিলিং করাচ্ছেন? এটা তো অনেক ভালো একটা আইডিয়া। এরপর গোমনিয়ং বলে, কল রিসিভ করো আর লাউড স্পিকারে দাও। কলটা ছিল ওকে সাইকিয়াট্রিস্ট হসপিটালের এক নার্সের। কল রিসিভ হতেই ফোনের ওপাশ থেকে নার্স বলে ওঠে, মিস্টার কোডেন হাওয়ানের সার্জারি করার প্রয়োজন, তাই আমাদের ওনার গার্ডিয়ানের মতামতের সিগনেচার লাগবে। এটা শোনার পর গোমনিয়ং বলে, উনি আমার কাছে মরে গিয়েছে, তারপরও তুমি ওনাকে সুস্থ করার চেষ্টা কেন করছো? ঠিক আছে, তুমি যদি এতই চাও তাহলে সিগনেচারের জন্য আমার কাছে নিজেই চলে এসো। তারপর ওই নার্স আরেকটা নার্সের কাছে এসে গোমনিয়ং এর কথা বলে যে গোমনিয়ং চায় আমি যেন তার কাছে গিয়ে সিগনেচারটা নিয়ে আসি। এটা শুনে অন্য নার্স বলে, পেশেন্টের জীবন বাঁচাতে তোমাকে ওখানে যেতে হবে। এরপর নার্স মিস্টার কোডেন হুয়ানের কাছে যায় আর এখানে আমরা বুঝতে পারি গোমনিয়ং মিস্টার কোডেন হুয়ানের মেয়ে। নার্স তাকে বলে গোমনিয়ং এখানে আসবে না। এটা শুনে মিস্টার হুয়ান ভয় পেয়ে যায় আর বলে, এখানে যদি গোমনিয়ং আসে তাহলে উনি মরে যাবে। নেক্সট দিনে দেখানো হয় মুন গাংতি তার ভাইকে কল করে বলে যে গোমনিয়ং বাচ্চাদের স্টোরি শোনাতে এখানে আসবে। যেহেতু মুন গাংতির বড় ভাই মুন সাংতি গোমনিয়ং এর অনেক বড় ফ্যান, সেহেতু সে এটা শুনে তার ছোট ভাইয়ের কাছে আবদার করে সেও সেখানে যাবে, কিন্তু মুন গাংতি ওনাকে ওখানে আসতে বারণ করে আর বলে যে সে তার জন্য গোমনিয়ং এর অটোগ্রাফ নিয়ে আসবে। এরপর সিনে দেখায় গোমনিয়ং এর স্টোরি শোনানোর পারফরমেন্সের জন্য স্টেজে বিভিন্ন কার্যক্রম চলছে। তখন ম্যানেজারের সেক্রেটারি ম্যানেজারকে জিজ্ঞাসা করে যে গোমনিয়ং নিজের বাবাকে এত ঘৃণা করে কেন। এটা শুনে ম্যানেজার লিও বলে, গোমনিয়ং এই পৃথিবীতে ওর বাবাকে সবচেয়ে বেশি ঘৃণা করে। তুমি যদি গোমনিয়ং এর হাত থেকে বাঁচতে চাও তাহলে ওনার সম্পর্কে দ্বিতীয়বার আর কখনো জিজ্ঞাসা করো না। পরের সিনে দেখায় গোমনিয়ং বাইরে বসে স্মোক করছে আর ফুলের পাপড়িগুলো ছিঁড়ছে, যেটা দেখে মুন গাংতি গোমনিয়ং এর কাছে যায় আর ওকে এসব করতে বারণ করে। গোমনিয়ং যখন দাঁড়িয়ে যায় তখন তারা দুজনে একে অপরকে দেখে যাচ্ছিল। এরপর গোমনিয়ং মুন গাংতিকে বলে, তুমি কি ভাগ্যে বিশ্বাস করো? ধরো কোনো জিনিস কারো খুব প্রয়োজন আর ওই সময় যদি সে তা পেয়ে যায় তাহলে সেটাকে ভাগ্য বলে? এটা বলে সে তার হাতের সিগারেটটা মুন গাংতির চায়ের কাপে ডুবিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় আর মুন গাংতি পেছন থেকে গোমনিয়ং এর যাওয়ার দিকে তাকিয়েছিল। স্টেজে গোমনিয়ং বাচ্চাদের স্টোরি শোনাচ্ছিল। তখনই ওই মেন্টাল পেশেন্টটা অর্থাৎ যে তার মেয়েকে মারতে চেয়েছিল সে কোনোভাবে ওখানে চলে আসে আর সেখান থেকে লোকটি তার মেয়েটিকে ধরে কোনো একটা নীরব জায়গায় নিয়ে এসে মেয়েটিকে আবারও খুন করার চেষ্টা করতে থাকে। তখনই ওখানে গোমনিয়ং চলে আসে আর লোকটিকে বলে, অনেকদিন পর আমি তোমার মতো একজন মানুষের দেখা পেলাম। তুমি এতটা ভীতু আর ইউজলেস যে নিজে মরতে না পেরে নিজের মেয়েকে মারতে চাইছো। এটা শুনে মেন্টাল পেশেন্টটা তার উপর অনেক কেঁপে যায় আর গোমনিয়ং এর উপর হামলা করা শুরু করে। হামলা করার সময় কোনোভাবে গোমনিয়ং এর পার্স থেকে ওই নাইফটা পড়ে যায়, যেটা সে রেস্টুরেন্ট থেকে এনেছিল।
মেন্টাল পেশেন্ট ওই নাইফটা নেয়ার চেষ্টা করে আর তখনই কমুনিয়ং সেই নাইফটা কিক মেরে দূরে সরিয়ে দেয়। এরপর মেন্টাল পেশেন্টটা কমুনিয়ং এর গলা চেপে ধরে। এরই মধ্যে লোকটির মেয়ে বাইরে দৌড়ে যায় কারোর কাছে সাহায্য চাওয়ার জন্য। তখনই মেয়েটি মুন গাংতির সাথে ধাক্কা খায়। এদিকে মেন্টাল লোকটি কমুনিয়ং এর গলা চেপে ধরলে কমুনিয়ং এর কাছে ওই লোকটার ভেতরে নিজের বাবাকে দেখতে পায়। তার ওই মোমেন্টের কথা মনে পড়ে যায় যখন তার বাবা ছোটবেলায় তাকে এইভাবে গলা চেপে ধরে মারার চেষ্টা করেছিল। তখনই মুন গাংতি ভেতরে এসে কমুনিয়ংকে লোকটার হাত থেকে বাঁচায় আর লোকটির সাথে ধস্তাধস্তি করায় তার হাতটা ছুরি দিয়ে কেটে যায়। লোকটা ভয় পেয়ে ওখান থেকে পালাতে শুরু করে। মুন গাংতির হাত থেকে রক্ত পড়তে থাকায় কমুনিয়ং নিজের পকেট থেকে একটা রুমাল বের করে, কিন্তু সে এক হাত দিয়ে হাতটা বাঁধতে পারছিল না বলে কমুনিয়ং তার হাত থেকে আর তারপর মুন গাংতির হাতটা তার রুমাল দিয়ে বেঁধে দেয়। রুমালটা বাঁধতে বাঁধতে সে বলে, তুমি কি জানো এই পৃথিবীতে কিছু মানুষ মরে যাওয়াটাই ডিজার্ভ করে আর কিছু চালাক মানুষ এদের মেরেও দেয়। এই জন্য সাধারণ মানুষরা নিশ্চিন্তে একটু ঘুমোতে পারে। তোমার কি মনে হয় আমি কোন ক্যাটাগরির মানুষ? মুন গাংতি বলে, তুমি হচ্ছে একজন ক্লুলেস ফ্রিক মানুষ। এটা শুনে কমুনিয়ং মুচকি হাসে। এরপর সিনে দেখায় কমুনিয়ং এর ম্যানেজার খুবই চিন্তিত, কারণ কমুনিয়ং কারোর উপর ছুরি চালানোর চেষ্টা করেছিল। আর এই কথা যদি মিডিয়াতে ছড়িয়ে পড়ে তাহলে ওর রেপুটেশনের কি হবে। অন্যদিকে হসপিটালে এত কিছু হওয়ার জন্য হসপিটালের মালিক সব দোষ মুন গাংতির উপর চাপিয়ে দিয়ে মুন গাংতিকে জব থেকে বের করে দেয়। পরের সিনে দেখায় সে নার্সটি কমুনিয়ং এর কাছে আসে ওর সিগনেচার নেওয়ার জন্য। তখনই জানা যায় নার্স জুরি আর কমুনিয়ং ছোটবেলায় একই স্কুলে পড়তো। এদিকে মুন গাংতি তার এই জবের কথা তার এক বন্ধুকে বলছিল। তার বন্ধু এসব শুনে খুবই রেগে যায়। তখন মুন গাংতি বলে, আমি নিজেই চাকরিটা ছেড়ে দিতাম, কারণ সেই সময়টা এখন চলে এসেছে। শুধু এইবার যেন কোনো প্রজাপতি না আসে। এরই মধ্যে তার মনে পড়ে যায় যে সে তো তার ভাইয়ের জন্য কমুনিয়ং এর থেকে অটোগ্রাফি নেয়নি। তাই তখন তার বন্ধু কমুনিয়ং এর সাইন কপি করে আর সেটা মুন গাংতি তার ভাইকে দেয়। কিন্তু তার ভাই সেটা ধরে ফেলে যে এটা কমুনিয়ং এর অটোগ্রাফ নয়। তাই সে মুন গাংতির উপর রেগে যায়। মুন গাংতি অনেক চেষ্টা করে তার বড় ভাইয়ের রাগ ভাঙাতে, কিন্তু তার বড় ভাইয়ের রাগ ভাঙে না। এরপর রাতে সবাই ঘুমাচ্ছিল আর সাংতে স্বপ্ন দেখছিল যেখানে অনেকগুলো বাটারফ্লাইজ তার পিছে তাড়া করছিল আর সাংতি অনেক ভয় পেয়ে যায় আর সাংতি তা দেখে ভাগতে থাকে। সে বাটারফ্লাইজ বলে চিৎকার করতে করতে ঘুম থেকে জেগে ওঠে। এটা শুনে মুন গাংতির ফ্রেন্ড বলে, এবারও বাটারফ্লাইজ তাহলে চলেই এসেছে। এরপরের দিন সকালে মুন গাংতি কমুনিয়ং এর ম্যানেজারের সাথে দেখা করতে যায়, যে ওকে ঘুষ দেওয়ার জন্য ডেকেছে, যাতে কাল ইভেন্টে মুন গাংতি যা দেখেছে তা যেন সে মিডিয়ার সামনে না বলে। মুন গাংতি ওখানে বসে ম্যানেজারের জন্য ওয়েট করছিল। তখনই ওখানে কমুনিয়ং আসে আর ওকে বলে, আমার মনে হয়েছিল তুমি সবার থেকে আলাদা, কিন্তু তুমি তো অন্য সবার মতোই। ম্যানেজার কত টাকা অফার করেছে তোমার মুখ বন্ধ করার জন্য? তখন মুন গাংতি বলে, আমি এখানে টাকার জন্য আসিনি। কমুনিয়ং জিজ্ঞাসা করে, তো কিসের জন্য এসেছে এখানে? তখন মুন গাংতি বলে, আমি এখানে এই জন্যই এসেছি যাতে তোমাকে আবার দেখতে পারি, তোমার এই চোখ দুটোকে দেখতে পারি, কারণ তোমার এই দুটো চোখ আমাকে কারোর কথা মনে করিয়ে দেয়। একটা মেয়ে ছিল যে খুবই আজব, যার চোখে কোনো দয়া ছিল না। কমুনিয়ং মুন গাংতিকে জিজ্ঞাসা করে, তুমি কি ওকে ভয় পেতে? মুন গাংতি বলে, না, আমি ওকে ভালোবাসতাম। আর এইখানে এই ফার্স্ট এপিসোডটা শেষ হয়।